নজর রাখতে হচ্ছে। 7:15 দিকে তো নজর থাকবে, কিন্তু তার আগে রাইসিনা হিলসে একেবারে সাজো সাজো রব। আজ রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী শপথ নিতে চলেছেন এবং দিল্লিতে মোদী 3.0। এই মুহূর্তের প্রস্তুতি ঠিক কি? কারণ আর কয়েকটা ঘন্টার অপেক্ষা। গোটা দেশবাসী তাকিয়ে রয়েছে 7:15 দিকে। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, আমি শুরুতে একটু জানতে চাইবো, তুমি একেবারে সেখানেই রয়েছো, সাজো সাজো রব যে ইতিমধ্যে রাইসিনা হিলসে, তার বলার অপেক্ষা রাখে না। একেবারেই দেখো, এই মুহূর্তে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে রাইসিনা হিলসে। তার কারণ আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মোটামুটি আমরা যেটা জানতে পারছি 3:30 থেকে 4টের মধ্যে থেকেই কিন্তু সমস্ত অতিথিরা তারা আসতে শুরু করবেন এবং 7:15 শপথ গ্রহণ শুরু হবে। যারা মন্ত্রী পদপ্রার্থী তারাও এসে পৌঁছে যাবেন এবং একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা তারা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন ভারতে। ফলে তাদেরকে অ্যাকোমোডেট করা এবং এই প্রত্যেকজন যারা ভিভিআইপিরা আসবেন তাদেরকে এক জায়গায় বসানো এবং তার সঙ্গে সঙ্গে প্রায় 8,000 মানুষ, যারা বিভিন্ন ক্ষেত্রের 8,000 মানুষ তারা আসছেন। তার মধ্যে সেলিব্রিটিরা আছেন, র্যাটহোল মাইনার্সরা আছেন, তার মধ্যে আছেন যারা নয়া লোকসভা ভবন তৈরি করেছিলেন সেই শ্রমিকরাও। ফলে এদের সবাইকে অ্যাকোমোডেট করা এবং তাদেরকে যাতে সুষ্ঠুভাবে এই শপথ গ্রহণ অনুষ্ঠান দেখানো যায় তার প্রস্তুতি কিন্তু এখন শেষ পর্যায়ে চলছে। এবং এই শপথ গ্রহণের পর রাষ্ট্রপতির তরফ থেকে একটি ডিনারের নিমন্ত্রণ রয়েছে, যেগুলি হচ্ছে রাষ্ট্রপ্রধানদের জন্য এবং সেখানে তৃতীয়বারের জন্য। এই তো তুমি বলছিলে অবশ্যই সন্ধ্যের আগের প্রস্তুতির কথা, কিন্তু তার আগে প্রধানমন্ত্রীর বাড়ি, সেখানে চা চক্র। আর কেন এই চা চক্র? নজরে নতুন মন্ত্রিসভা। মৈত্রের কাছেই যাব। মৈত্রেয়ী, কারা কারা রয়েছেন, কাদের কাদের দিকে নজর রয়েছে, কারা কারা আমন্ত্রিত ছিলেন এই চা চক্রে? যারা জয়ী হয়েছেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। দেখো, এই নয়া মন্ত্রিসভায় এখনো পর্যন্ত যেটা সূত্র অনুযায়ী বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে যে আজকে প্রায় 30 জনের কাছাকাছি মন্ত্রী তারা শপথ দিতে পারবে। সার্বিকভাবে যদি গোটা মন্ত্রিসভা দেখা যায়, ইন্ডিপেন্ডেন্ট মিনিস্ট্রি, এমওএস এবং ক্যাবিনেট মিনিস্টার নিয়ে সব মিলিয়ে 78 থেকে 80 জনের কাছাকাছি মন্ত্রিত্ব পদ পেতে পারেন এবং তার মধ্যে আজকে 30-এরও বেশি মন্ত্রী হিসাবে তারা শপথ নেবেন, 30 জনেরও বেশি। তার মধ্যে বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত হেভিওয়েট যাদের নাম জানা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, অর্জুন রাম মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল। এছাড়াও যারা শরিকরা রয়েছেন তার মধ্যে জেডিএস থেকে কুমারস্বামীর নাম শোনা যাচ্ছে, টিডিপি থেকে রামমোহন নাইডু, চন্দ্রশেখর পন্নাস্বামী, জেডিইউ থেকে রামনাথ ঠাকুর, আরএলডি থেকে জয়ন্ত চৌধুরী এবং এলজেপি থেকে চিরাগ পাসওয়ানের নাম শোনা যাচ্ছে। এছাড়াও জিতিন রাম মাঝি, তিনিও আমন্ত্রণ পেয়েছেন। হ্যামের জিতিন রাম মাঝি, যিনি বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি এবং আপনা দল থেকে অনুপ্রিয়া পটেল, জনসেনা পার্টি থেকে পবন কল্যাণ, এরা সবাই আমন্ত্রণ পেয়েছেন। ফলে 30 জনেরও বেশি মন্ত্রী আজকে নরেন্দ্র মোদীর সঙ্গে সঙ্গেই কিন্তু শপথ নেবেন। তার মধ্যে এই নাম যাদের আমরা করলাম তারা উপস্থিত থাকতে পারেন এবং তারা এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবনে, অর্থাৎ বলা ভুল যে নরেন্দ্র মোদীর বাসভবনে 7 নম্বর লোক কল্যাণ মার্গে তার বাসভবনে চা চক্রে তারা এই মুহূর্তে যোগ দিয়েছেন। মৈত্রেয়ী, এটা তো গেল, অবশ্যই দেশের দিকে নজর থাকবে, টিডিপি, জেডিইউ, এটা তো একটা বড় ফ্যাক্টর, কিন্তু মানুষ তো তাকিয়ে রয়েছে বাংলার দিকে। একদিকে ভরাডুবি, কিন্তু বাংলা থেকে যে 12টি আসন পাওয়া গিয়েছে, বাংলা থেকে কি কেউ ডাক পাচ্ছেন? আপাতত শান্তনু ঠাকুর বনগা থেকে দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে, বিজেপি সূত্রে যেটা খবর, ডাক পেয়েছেন শান্তনু ঠাকুর। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েও রয়েছি শান্তনু ঠাকুরের বাসভবনের বাইরে এবং তুমি দেখতে পাবে যে তার বাড়ির বাইরে কিন্তু ইতিমধ্যেই বিজেপি কর্মী সমর্থকদের আনাগোনা শুরু হয়ে গিয়েছে, একটা তৎপরতাও দেখা যাচ্ছে। যদিও 11টা নাগাদ যখন শান্তনু ঠাকুর তিনি বেরোন, তিনি জানিয়ে গিয়েছিলেন যে তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে যাচ্ছেন না, কিন্তু বিজেপি সূত্রে একেবারে পোক্ত খবর যে ফোন পেয়েছেন শান্তনু ঠাকুর এবং তাকে প্রধানমন্ত্রীর চা চক্রে আহ্বান জানানো হয়েছে। ফলে তার মন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত, সেটা বিজেপি সূত্রে জানা যাচ্ছে। যদিও শান্তনু ঠাকুর তিনি এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মুখ খোলেননি। সোনিয়া, মৈত্রেয়ী, আরো একটা বিষয় একটু জানতে চাইবো। অবশ্যই 7:15 দিকে গোটা দেশের নজর, বিদেশেরও তো নজর থাকছেই আজ, কিন্তু কারা কারা আমন্ত্রিতের তালিকায়, কারা কারা থাকছেন একটু তোমার কাছ থেকে আমি জানতে চাইবো।
দেখো, আমন্ত্রিতের তালিকা যদি বলতে হয়, সেখানে যেমন দক্ষিণ পূর্ব এশিয়ার ভারতের যে সমস্ত প্রতিবেশী দেশ রয়েছে, নেবার ফার্স্ট পলিসি মেনে সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানদেরকে ডাকা হয়েছে। তার মধ্যে নেপাল থেকে বাংলাদেশ, ভুটান থেকে শ্রীলঙ্কা, মালয়েশিয়া, মলডিভস এবং সেশেলসের রাষ্ট্রপ্রধানদেরকে আহ্বান জানানো হয়েছে। তারা ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন। প্রত্যেকেই তারা আজকে উপস্থিত থাকবেন। এই রাষ্ট্রপ্রধানদের পাশাপাশি বিভিন্ন ডিগনিটারিজদের আমন্ত্রণ করা হয়েছে, বিভিন্ন ডিপ্লোম্যাটস তারা উপস্থিত থাকবেন, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেলিব্রিটিরা তারা উপস্থিত থাকবেন, পদ্ম পুরস্কার প্রাপক তারা উপস্থিত থাকবেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্সরাও। এছাড়াও আমন্ত্রণ পেয়েছেন বিশেষ কিছু মানুষ, যার মধ্যে রয়েছেন উত্তরাখণ্ডের বিপর্যয়ে আটকে থাকা রাটহোল মাইনার্সরা। এছাড়াও আমন্ত্রণ পেয়েছেন রূপান্তরকামীদের একটা গ্রুপ, এবং আমরা যেটা জানতে পারছি যে সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের সঙ্গে যুক্ত যে কর্মীরা ছিলেন, সেই কর্মীরা তারাও আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর তৃতীয়বারের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। মৈত্রী, আমি আরো একটা বিষয় জানতে চাইবো, যখন এত দেশে মানে 7 রাষ্ট্রপ্রধান যখন আমন্ত্রিত, তারই পাশাপাশি তুমি যেমনটা বললে একটা দীর্ঘ তালিকা, খুব স্বাভাবিকভাবে নিরাপত্তার দিকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় থাকবে, তা বলার অপেক্ষা রাখে না, একেবারে 5 স্তরীয় নিরাপত্তা বলয়। আমি তোমার কাছ থেকে একটু জানতে চাইবো। আবারও মন্ত্রী করা হচ্ছে, তবে কোন মন্ত্রক কি পোর্টফোলিও? সোনিয়া, একেবারেই তুমি ঠিক বলেছো যে নিরাপত্তা কার্যত নিশ্চিদ্র করা হচ্ছে দিল্লি জুড়ে, এবং বিশেষত লুটেন্স দিল্লি জুড়ে। এখন ঘড়ির কাঁটায় 12টা বেজে কিছু সময় হয়েছে, এবং আর কিছুক্ষণ সময় পর থেকে কিন্তু রাষ্ট্রপতি ভবনের আশেপাশের সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তাকে বন্ধ করে দেওয়া হবে। দুপুর 2টো থেকে রাত 11টা পর্যন্ত বন্ধ করে রাখা হবে, এবং একেবারে সেখানে যাতায়াত বন্ধ করে দেওয়া হবে। এবং একই সঙ্গে অন্যদিকে প্রচুর ট্রাফিক পুলিশ, প্রায় 1100 ট্রাফিক পুলিশ তাদেরকে নামানো হয়েছে, তারা যান নিয়ন্ত্রণ করবেন। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকবে রাষ্ট্রপতি ভবনের বাইরে, এবং সব মিলিয়ে মোট 5 স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এই ত্রিস্তরীয় কি একবারে বাইরে থাকবে দিল্লি পুলিশ, তারপরে কেন্দ্র বাহিনী, এবং তারপর রাষ্ট্রপতি ভবনের নিজস্ব নিরাপত্তা বলয় থাকবে। এবং প্রতি ধাপ পেরিয়ে যারা অতিথি অভ্যাগত আছেন তাদেরকে যেতে হবে। ইতিমধ্যেই লুটেন্স দিল্লি জুড়ে 144 ধারা জারি করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। রাস্তায় রাস্তায় ঘুরছে পিসিআর ভ্যান, এবং নজরদারি চলছে যাতে কোথাও কোনো রকমের পার্কিং না হয়, এই ইন অ্যান্ড অ্যারাউন্ড রাস্তায় যাতে কোথাও পার্কিং না দেওয়া হয় সেটার দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। অর্থাৎ কোনো গাড়ি যাতে দাঁড়িয়ে না থাকে, সমস্ত গাড়ি যে কটা রাস্তা চলছে সেখানে যাতে মুভমেন্ট থাকে তার ব্যবস্থা করা হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু বলা হয়েছে, দিল্লিবাসীকে অনুরোধ করা হয়েছে যে একান্ত প্রয়োজন না থাকলে দুপুরের পর লুটেন্স দিল্লি এলাকায় বেশি ঘোরাফেরা না করার জন্যই কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে। তার কারণ একাধিক জায়গায় রোড ডাইভার্সন থাকবে এবং নিরাপত্তা আটক থাকবে। বেশ মৈত্রী, অবশ্যই আমাদের নজর থাকবে, এবং তারই পাশাপাশি একটু সকাল থেকে কি হলো সেদিকেও আমাদের নজর থাকবে, কারণ আজ তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। এবং তার আগে আপনাদের ছবিও দেখাচ্ছি, সকালে রাজঘাটে পৌঁছে যান নরেন্দ্র মোদী, সেখানে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি, তারপরেই চলে যান অটল সমাধি স্থলে এবং সেখানেও শ্রদ্ধা জানান, আর সেখান থেকে সোজা চলে যান ওয়ার মেমোরিয়ালে এবং শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদী। সেই 3টে ছবি আমরা আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই। শপথ গ্রহণ রয়েছে নরেন্দ্র মোদীর, আর তার আগেই শনিবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়, দাবি করলেন এনডিএ সরকার টিকবে না, দ্রুত পড়ে যাবে, আর শেষমেশ সরকার গড়বে কেন্দ্রে ইন্ডিয়া জোটই। न्यू गवर्नमेंट अल्टीमेटली इंडिया ही होवे, पर जे कोनो दिन थाके एक घर में नहीं चल सकता है। अगर आपका खुद घर से आवाज आ रहा है परफॉर्मेंस से एक दिन জন্য गवर्नमेंट থাকি 15 দিনও তো নাও হতে পারে। लेट अस वेट फॉर द अपॉर्चुनिटी। मैं नरेंद्र दामोदर दास मोदी 2014-2019 দুবারই বিজেপি একাই ম্যাজিক ফিগার পার করেছে। সরকার গড়তে শরিকদের দিকে তাকাতেই হয়নি, কিন্তু এবার কেন্দ্রে মিলিজুলি সরকার। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন
এবার কেন্দ্রের সরকার দ্রুত পড়ে যাবে। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেপ করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। তৃণমূল কংগ্রেসের কাছে কি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনো আমন্ত্রণ এসেছে? না এসছে না যাবে। কেন্দ্রে সরকার গড়তে বিজেপির এবার বড় ভরসা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই দুজনকে নিয়ে মমতা এদিন যা বললেন তাতে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। They are our friends, right? Don't forget, we maintain the good relation with them. So whatever we have the demand, we will request them also. Who told you they are not with us? এনডিএ সরকার গড়লেও নতুন সরকারের উপর যে শুরু থেকেই চাপ তৈরি করবে তৃণমূল, তা এদিন স্পষ্ট মমতার বার্তায়। কোন কোন ইস্যুতে সংসদে ঝড় তুলতে হবে তাও এদিন নতুন নির্বাচিত সাংসদদের বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বৈঠকে তাঁর বার্তা, কেন্দ্রীয় বঞ্চনা এবং এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র টাকা দেয়নি। রাজ্যের বকেয়ার দাবিতে এবার আরো আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই করতে হবে। সিএএ এনআরসির বিরোধিতাতেও সুর চড়াতে হবে। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। এনআরসি, ক্যাব, ইউনিফর্ম সিভিল কোড যেগুলো কাজ জন্য পাশ করা হয়েছে। নিউজ 18 বাংলা। আর আজ দিল্লি যাওয়ার পথে নবনির্বাচিত সাংসদ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে নতুন সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। নতুন সরকারের থেকে কিছুই আশা করে না তৃণমূল, আর শপথ গ্রহণ অনুষ্ঠানেও থাকবে না তৃণমূল। পাল্টা বিজেপির তরফ থেকেও আক্রমণ এসেছে। তৃণমূল নেতাদের ভবিষ্যৎই অনিশ্চিত, পাল্টা দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য। নতুন সরকারের হাল হকিকত ভবিষ্যৎ সবই অনিশ্চয়তাপূর্ণ। এরা দেশকে কতদিন অটুটভাবে সরকার উপহার দিতে পারবে তাই নিয়েই তো সন্দেহ প্রকাশ করেছেন খোদ আমাদের মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী। সুতরাং এই সরকারের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই। পশ্চিমবঙ্গের মানুষ জানে গোটা তৃণমূল কংগ্রেস দল, গোটা দলের নেতারা, তথাকথিত মন্ত্রীরা এবং এ ধরনের সাংসদরা প্রত্যেকেরই ভবিষ্যৎ অনিশ্চিত। কি কবে, কোথায়, কখন, কিভাবে থাকবেন সেটা নিয়ে নিজেরাই আতঙ্কিত। গভীর রাতে এরাই বিজেপির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করে। 350 বেশি আসন নিয়ে আস্থা ভোটে এই সরকার জয়ী হবে, পারলে তার বিরুদ্ধে ভোট দিয়ে অস্থিরতা তৈরি করে দেখান। শপথ অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি গেলেন দিলীপ ঘোষ, অর্জুন সিংও। ভোটে তারা হেরে গিয়েছেন। দুজনেই হেরে গেলেও এদিনের শপথ অনুষ্ঠানে দুজনেই আমন্ত্রিত। শপথ গ্রহণ অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়েছে, আমাকেও ডাকা হয়েছে। যাচ্ছি, সঙ্গে সঙ্গে ওখানে যে আমাদের যে বাংলো আছে, কোয়ার্টার আছে এমপিদের জন্য, সেটাও ছাড়তে হবে। সেজন্য জিনিসপত্র নিয়ে আসার জন্যই যাচ্ছি। 24 লোকসভা ভোটের জয় উদযাপন হবে 21শে জুলাই, এমনটাই ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী। আর একই সঙ্গে তিনি সাবধানও করে দিয়েছেন। কালীঘাটের বৈঠক থেকে তার বার্তা, অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর জায়গা নেই। যেখানে যেখানে তৃণমূল হেরেছে সেখানে সেখানে ঝাঁপাতে হবে। 21-এর পর 24-এও বাংলায় সবুজ ঝড়। লোকসভায় তৃণমূলের সদস্য সংখ্যা 22 থেকে বেড়ে 29। আগামী 21শে জুলাই এই জয় উদযাপন করবে তৃণমূল। সবাই মিলে যেন শান্তিতে, ঐক্যবদ্ধভাবে বাংলা যেভাবে আগে চলছিল সেভাবেই যেন চলে। আমরা এই জয়টা ডেডিকেট করব প্রতিবারের মতো 21শে জুলাই, কারণ ওই দিনটা আমাদের শহীদ তর্পণের দিন, ওটা জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের দিন। শনিবার দলীয় নেতাদের নিয়ে কালীঘাটে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে নেতৃত্ব বুঝিয়ে দেন 24-এর লোকসভা ভোটের পর এবার পাখির চোখ 26-এর বিধানসভা ভোট।
তৃণমূল নেত্রী বার্তা দেন, যেসব এলাকায় আমরা এগিয়ে সেখানে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর জায়গা নেই। যেখানে হেরে গেছি সেখানে এবার ঝাঁপাতে হবে। কেন খারাপ ফল হলো সেটা খতিয়ে দেখতে হবে। 2019 লোকসভা ইলেকশনে আমরা 161টা সিটে অ্যাসেম্বলিতে এগিয়েছিলাম, আর বিজেপি এগিয়েছিল কিন্তু 121টা সিটে। এবারে অনেক জায়গায় মিথ্যে কথা বলছি বা খাওয়াচ্ছে। এবারে 2024-এর ইলেকশনে 192টা সিটে আমরা এগিয়ে আছি, যেটা আমরা ছিলাম 19-এ 161টা, আর বিজেপি এগিয়ে আছে মাত্র 90টা, যেটা আগের বারে ছিল 121টা। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পাশাপাশি লোকসভা ভোটের প্রার্থীরা এবং জেলা স্তরের নেতারা এদিন কালীঘাটের বৈঠকে ছিলেন। এদিনের বৈঠকে 24-এর লোকসভা ভোটের ফল নিয়ে পর্যালোচনা করে ঘাসফুল শিবির। বহরমপুরে অধীর চৌধুরীকে হারিয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইউসুফ পাঠান জায়ান্ট কিলার, গোটা মুর্শিদাবাদ জেলাকে সাধুবাদ দিতে হবে। পাশাপাশি যেসব জেলার ফল খারাপ হয়েছে সেখানে এবার তৃণমূলের বাড়তি নজর। মালদার 2 লোকসভা কেন্দ্রেই হেরেছে তৃণমূল। এই জেলার কোনো বিধানসভা আসনেও তৃণমূল এগিয়ে নেই। 2 মেদিনীপুরের 16টি বিধানসভা আসনের 15টিতেই পিছিয়ে তৃণমূল। বাঁকুড়া জেলার একটি আসনে জিতলেও অন্যটি অল্পের জন্য তৃণমূলের হাতছাড়া হয়েছে। বিষ্ণুপুরে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল হেরেছেন 5567 ভোটে। মার্জিনে এসে মানে কোথাও আশানুরূপ রেজাল্টটা পেলাম না, এটাই আর কি দুঃখ। মেনলি দলের কিছু ন্যাক্কারজনক নেতারা তারা পারফরমেন্স দেয়নি। বিষ্ণুপুর কেন্দ্রে সুজাতার হার নিয়ে এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সুজাতা অল্প হেরে গেল, ও কিন্তু দারুণ লড়াই দিয়েছে। বাঁকুড়ার প্রার্থী অরূপ চক্রবর্তীর বিষ্ণুপুরের দিকে নজর দেওয়া উচিত ছিল। একজন শুধু আমরা লস করেছি, তাকে জোর করে হারানো হয়েছে 2-3 হাজার ভোটে, এবং সেটাও ইলেকশন কমিশনের দয়ায়। 3-4 সিট আমাদের হারানো হয়েছে। যেমন আপনারা যদি মেদিনীপুর পূর্বের রেজাল্ট দেখেন, টোটালটাই লুট করা হয়েছে। ডিএম চেঞ্জ করেছে, আইসিপিও চেঞ্জ করেছে, পুলিশের সেন্ট্রাল ফোর্স দিয়ে টোটালটাই রেড করা হয়েছে। মনে হচ্ছে যেন একটা আইসোলেটেড লুটেরা দ্বীপ তৈরি হয়েছে লুট করবার, টাকা পয়সা থেকে শুরু করে জনগণের ভোট। শনিবারের এই বৈঠকেই সংসদের নেতা ঠিক করেছে তৃণমূল। লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি লিডার কাকলি ঘোষ দস্তিদার, মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার সাগরিকা ঘোষ, মুখ্য সচেতক নাদিমুল হক। নিউজ 18 বাংলা। আর এবার আমাদের নজর রাখতে হচ্ছে